নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর চোর শুভেন্দু, শওকতের মুখ খুলতেই কেঁপে উঠল রাজনীতি। বাঁকুড়ায় হঠাৎ দুর্যোগ, রেকর্ড বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ঝাড়গ্রাম পুরোপুরি অচল। শিক্ষা মহলে চরম আতঙ্ক, গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এয়ারলিফটে দিল্লি নিয়ে যাওয়া হলো। তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, ইরান ধ্বংসের ছক ফাঁস, ট্রাম্প নেতানিয়াহুর চাপে খামেইনির গুপ্ত চাল। মোদি শুধু বিজ্ঞাপনের মুখ, সব ক্ষমতা শাহর হাতে। বিজেপির ভিতরের সত্যি ফাঁস করে প্রশ্ন ছুড়লেন মমতা, আসল প্রধানমন্ত্রী কে রে ভাই? আহমেদাবাদ কাণ্ডের পর কলকাতা বিমানবন্দর বিপদে, রাতারাতি বদল, নির্দেশিকা ঘিরে আতঙ্ক। ভূতের মতো বাছু, দুটি মাথা, তিনটি চোখ, ঈশ্বর না শয়তানের আবির্ভাব, চাপে স্থানীয় প্রশাসন। ইংরেজিতে কথা বললে বিপদ, অমিত শাহের অদ্ভুত হুঁশিয়ারি, দেশ জুড়ে আতঙ্ক ছড়ালো। অনুব্রতকে ধরতে ভয় পাচ্ছে পুলিশ, তদন্তের সহযোগিতার নাটক, রিপোর্টে লুকিয়ে বিস্ফোরণ। জনসমক্ষে জুতো সুকান্তর দিকে, বজবজে ভয়াবহ বিক্ষোভ, চোর চোর ধ্বনি, রাস্তায় নামল র্যাব। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 100 দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। দিন কয়েক আগে বজবজের হালদার পাড়ায় এক বিজেপি কর্মী জখম হন বলেই খবর। তাকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি। তাকে দেখে বেরোনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন। তাদের দাবি 100 দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। সুকান্তকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা। তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে সময় যত গড়ায় পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে থাকে। বাধ্য হয়ে এলাকায় নামে র্যাব। এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত। তিনি বলেন, অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে, এটা কি গণতন্ত্র? যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, 100 দিনের কাজ করেছেন, তাও টাকা পাচ্ছেন না, মানুষের তো ক্ষোভ থাকবেই। তার আরও অভিযোগ, ধর্মের নামে ভেদাভেদ করতে বজবজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে এই ঘটনার পরেই রাজভবনে যাওয়ার ভাবনা চিন্তা সুকান্ত মজুমদারের। সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি। সংসদেও এই অশান্তির কথা উল্লেখ করবেন বলেও হুঁশিয়ারি তার। মহেশতলায় সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। মুর্শিদাবাদ ভাঙড়ের মতন এখানেও পুলিশের উপর হামলা হয়, ভাঙচুর চলে দোকান এবং গাড়িতে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও স্থানীয় বাসিন্দাদের তরফে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলে, বাংলার সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী, তাকে যদি ডাকাত বলা হয় তাতেও অবাক হওয়ার কিছুই নেই। তার আরও দাবি, মহেশতলার মা বোনেরা সঠিক কাজ করেছে। ভবিষ্যতে যেখানেই শুভেন্দু যাবেন সেখানেই এমন প্রতিবাদ হবে। শুভেন্দু অবশ্য মহেশতলা পরিদর্শন করে বলে, এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, গোটা রাস্তা জুড়ে অসভ্যতা। আমি নেচার্স পার্ক থেকে মহেশতলা পর্যন্ত ভিডিও করেছি, যা হাইকোর্টে জমা দেব। তার এই মন্তব্য নিয়েও শওকতের কটাক্ষ, শুভেন্দুর ভাষা এবং আচরণ আগে দেখা উচিত। তিনি মুখ্যমন্ত্রীকে প্রতিদিন আক্রমণ করেন, অপমান করেন। বাংলার মা বোনেরা তার বিরুদ্ধে রাস্তায় নামবেন। উল্লেখ্য, 11 জুন খলের দোকান বসানো নিয়ে বিবাদের জেরে মহেশতলায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের ওপর হামলা, বাড়ি এবং দোকান ভাঙচুর হয়। এরপর শুভেন্দু আদালতের অনুমতি নিয়ে এলাকা পরিদর্শন করেন, যা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। চলতি মৌসুমে ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা।
গত 24 ঘন্টায় বাঁকুড়া শহরে বৃষ্টিপাত হয়েছে 142.2 মিলিমিটার, যা ছাপিয়ে গিয়েছে 2021 সালের 16 জুনের রেকর্ড। লাগাতার বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন, ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি, বাসিন্দারা ঘর ছাড়া। এই দুর্যোগের মধ্যেই বাঁকুড়ার শাহাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রেবা মাঝি নামে এক গৃহবধূ। স্নান সেরে বাড়ি ফেরার পথে তার গায়ে বিদ্যুতের ছেঁড়া তার লেগে যায়। স্থানীয়দের অভিযোগ, ঝুলন্ত তার নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেয়নি। মৃত্যুর পর এলাকা জুড়ে ক্ষোভ। শহরের 14, 16, 17 এবং 23 নম্বর ওয়ার্ডে হাঁটু থেকে কোমর সমান জল, বন্ধ দোকান, থমকে গিয়েছে যান চলাচল। স্কুলে পড়ুয়াদের যাতায়াতও ব্যাহত। অন্যদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 112 মিলিমিটার হলেও বেলপাহাড়িতে রেকর্ড 222 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডুলুং, সুবর্ণরেখা, কংসাবতে, তারাফেনী নদীর জল বিপদ সীমার কাছাকাছি। গালুটি জলাধার থেকে পরপর 2 দফায় ছাড়া হয়েছে বিপুল পরিমাণে জল। 1,28,500 এবং 2,43,650 কিউসেক। ফলে চিচিরা গিধনি রাস্তা বন্ধ, জাম্বুনি এবং সিলদা এলাকার বিস্তীর্ণ অঞ্চল বিচ্ছিন্ন। ডুলুং নদীর জল উপচে পড়ায় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। চিল্কিগড়ে দীর্ঘদিনের স্থায়ী সেতুর দাবি ফের জোরালো হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত ত্রাণ শিবির খোলার প্রয়োজন হয়নি, তবে প্রস্তুতি রাখা হয়েছে। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, দেশের আসল প্রধানমন্ত্রী কে, নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুই ঘুরে বেড়ান, আর বাস্তবে দেশ চালাচ্ছেন অমিত শাহ। মমতার কথায় সবকিছু ছেড়ে দিয়েছেন শাহের হাতে, উনিই দেশ চালাচ্ছে। তাহলে ওনাকেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দেওয়া হোক। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব রাজ্যপালকে ব্যবহার করছে। রাজ্যপালদের চিঠিও সরাসরি কেন্দ্র থেকে ড্রাফট করে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রের সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন মমতা। বলেন, যে সংবিধানের জন্য গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, প্যাটেলরা লড়াই করেছেন, সেই সংবিধানকে আজকে পদে পদে অপমান করছে বিজেপি সরকার। মমতার তোপ, বিজেপি সরকারই আজ রাজ্যগুলোর ক্ষমতা কেড়ে নিচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল করছে, নাগরিকদের অধিকার হরণ করছে, সাংসদদের সাসপেন্ড করে বিল পাশ করছে, এমনকি মানুষের জমি কেড়ে নেওয়ার আইনেরও বিরোধিতা করেন তিনি। তিনি বলেন, এই সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে, নতুন সংসদ বানিয়ে পুরনো ইতিহাস মুছে দিচ্ছে। বিহার, মহারাষ্ট্রে অসাংবিধানিকভাবে সরকার গঠন করেছে। নির্বাচন কমিশনও এখন পক্ষপাত দুষ্ট। মমতার মতে সংবিধান হত্যা দিবস পালন করার কোনো অধিকার বিজেপির নেই, বরং গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত প্রতিদিন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 14 জুন রাত থেকে কলকাতার নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ারলিফট করে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, হঠাৎ তীব্র পেটে ব্যথা এবং বমি শুরু হয় সাংসদের। পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। চিকিৎসকরা অবিলম্বে তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। বিশেষজ্ঞদের মতে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিস এক ধরনের মারাত্মক সংক্রমণ, যা অন্ত্রে জীবাণু প্রবেশের মাধ্যমে ঘটে। এই সংক্রমণে শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। এই রোগে ডায়রিয়া, বমি, শরীর দুর্বল হয়ে পড়া, এমনকি রক্ত জমাট বাঁধার মতন উপসর্গও দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ 19 জুন বিকেল 4টের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমসে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। তার দ্রুত আরোগ্য কামনায় সহকর্মী এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। দলীয় নেতৃত্বের তরফেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে।
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার সতর্কতামূলক ব্যবস্থা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান চলাচলে নিরাপত্তা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষত বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণে এবার থেকে আরও কঠোর নিয়ম মানতে হবে। গত 12ই জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান AI-171। ভয়ঙ্কর বিস্ফোরণে আগুনে পুড়ে যায় বিমানটি। ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলে। 242 জন যাত্রীর মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র একজন। এই ঘটনার পর সারা দেশের মতন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে শুরু করেছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিমানবন্দর থেকে 20 কিলোমিটার এলাকার মধ্যে কোনো বহুতল নির্মাণের আগে এয়ারপোর্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে। আগে এই সীমা ছিল 10 কিলোমিটার। নতুন নিয়মের আওতায় পড়ছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের একাধিক এলাকা। উল্লেখযোগ্যভাবে মধ্যমগ্রামের 26, 27 এবং 28 নম্বর ওয়ার্ডে আগে থেকে দোতলার বেশি বাড়ি বানানো নিষিদ্ধ ছিল। এবার সেই নিয়ম আরও করা হবে। নিউ ব্যারাকপুরে ফতেসা খালের পাশেও বহুতল নির্মাণে বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সাধারণ মানুষকেও অনলাইনে আবেদন করে অনুমতি নিতে হবে। তারপরে পুরসভা প্ল্যান অনুমোদন দেবে। আগে সর্বোচ্চ 45 মিটার উচ্চতার বাড়ি নির্মাণের অনুমতি থাকলেও এবার সেই সীমাতেও নিয়ন্ত্রণ আনার ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে গড়ে ওঠা বহুতল নিয়ে নতুন নোটিশ যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, শীঘ্রই রাজ্য সরকার এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে পর্যালোচনা করবে। উত্তরপ্রদেশের বাগপত জেলার টিকরি গ্রামে এক অদ্ভুত দর্শন। বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরটির 2টি মাথা এবং 3টি চোখ। তার জন্মের পর স্বভাবতই হতবাক হয়ে যান সকলে। এমন অস্বাভাবিক জন্মের ধরন নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। বিরল এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। দূর দূরান্ত থেকে খবর পেয়ে মানুষ আসেন এমন অদ্ভুত দর্শন সদ্যজাতকে দেখতে। গরুটি স্থানীয় গবাদি পশুপালক জাহিদের। গাভীটি শুদ্ধ একটি বাছুর প্রসব করে, কিন্তু দেখা যায় তার 2টি মাথা এবং 3টি চোখ। তার অদ্ভুত শারীরিক গঠনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ বাছুরটিকে ঐশ্বরিক বলেও মন্তব্য করেন, আবার কেউ কেউ এই বিকৃতির পিছনে জিনগত ব্যাধি রয়েছে বলে সন্দেহ পোষণ করে। তবে অধিকাংশ স্থানীয় বাছুরটির চারপাশে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান শুরু করে, অর্থ এবং পুষ্প প্রদান করে। জাহিদের বাড়ির বাইরের দৃশ্য প্রায় তীর্থস্থানের মতন রয়েছে এখন। বাছুরটিকে এক ঝলক দেখার জন্য এবং ছবি তোলার জন্য পড়ে গিয়েছে লাইন। আবার বৃদ্ধ বনিতা সকলেই ভিড় জমিয়েছেন। ইসরায়েল ইরান সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এবার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে জড়ালো। তারা অ্যাডেন উপসাগরে একটি নতুন ফ্রন্ট খুলে ফেলেছে, যেখানে তারা ইরানের হয়ে কাজ করছে বলে মনে করছে বিশ্লেষক মহল। সম্প্রতি হুতিরা পালাউয়ের পতাকাবাহী ইউক্রেন মালিকানাধীন এবং পোল্যান্ড পরিচালিত মালবাহী জাহাজ MV ভারবেনা এর ওপর 2টি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছোড়ে। এতে একজন গুরুতর আহত হন এবং জাহাজটিতে আগুন লেগে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানান, কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ইরান কি আমেরিকাকে মধ্যপ্রাচ্যে জড়াতে চাইছে? বিশ্লেষকদের মতে হুতিদের মাধ্যমে ইরান চায় আমেরিকার দৃষ্টি ইসরায়েল থেকে সরে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে চলে যাক। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে নিজের কৌশল চালাতে সুবিধা পাবে তেহরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়, যার পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে আবহে হুতিদের এই আগ্রাসন নতুন করে কৌশলগত সমীকরণ তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান ইসরায়েল যুদ্ধে অংশ নিতে পারেন, আবার নাও পারেন। কিন্তু হুতিদের কারণে এখন আমেরিকাকে ইয়েমেনের বিরুদ্ধে আরও বেশি কূটনৈতিক এবং সামরিক শক্তি ব্যয় করতে হচ্ছে। এর আগেও মার্চ মাসে হুতিদের হামলায় MV ট্রু কনফিডেন্স জাহাজে 3 জন নাবিক নিহত হন। যদিও আমেরিকা এবং ব্রিটেন হুতিদের ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে, তবু হুতিরা থামছে না। সাম্প্রতিক সময়ে বারবার দেশের আঞ্চলিক ভাষাগুলির ওপর হিন্দির আগ্রাসনের অভিযোগ উঠেছে। ভাষা বিতর্কে নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই শাহ এবার আঞ্চলিক ভাষার গুরুত্ব বোঝাতে বললে দেশে যারা ইংরেজিতে কথা বলে তাদের এবার লজ্জিত হতে হবে। ভারতের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার সময় এসেছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি ভাষা বিতর্কে ব্যাকফুটে শাহ?
বৃহস্পতিবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানেই মাতৃভাষার গুরুত্ব নিয়ে সোচ্চার হন তিনি। বলেন, এই দেশে যারা ইংরেজিতে কথা বলে তাদের খুব শিগগিরই লজ্জিত হতে হবে। অচিরেই এমন সমাজ গঠিত হবে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সাংস্কৃতিক রত্ন। আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারবো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনো বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আজ সিদ্ধ বিদেশি ভাষা দিয়ে পূর্ণাঙ্গ ভারতের ধারণা করা যায় না। আরও বলেন, আমি জানি লড়াইটা কত কঠিন, কিন্তু আমি এটাও জানি ভারতীয় সমাজ এটা জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাবো। শাহ জানান, 2047 সালের উন্নত ভারত গড়ে তুলতে ভারতের ভাষাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রসঙ্গত, হিন্দি ভার্সেস আঞ্চলিক ভাষার লড়াইয়ে বারবার সোচ্চার হয়েছে দক্ষিণের রাজ্যগুলি। ভাষাযুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপি শাসিত দক্ষিণের রাজ্যগুলিও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এক ধাপ এগিয়ে অভিযোগ করেছেন, নয়া শিক্ষানীতিকে ব্যবহার করে সুকৌশলে আঞ্চলিক ভাষাগুলির উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে শাহের আঞ্চলিক ভাষা প্রীতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ। তাই অনুব্রতকে এখনই হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলেই দাবি করা হয়েছে রিপোর্টে। পাশাপাশি অভিযোগকারী আইসির 2টি ফোন বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করা হবে কিনা তা বিবেচনা করা হবে। প্রসঙ্গত, আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার মা এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে 30 মে অনুব্রত মণ্ডলকে থানায় তলব করেছিল পুলিশ। 29 মে দায়ের হয় এফআইআর, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বোলপুর থানায় 5ই জুন হাজিরা দেন অনুব্রত। এদিকে রিপোর্ট নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তাদের মত, রাজ্য পুলিশের দুরবস্থা ফাঁস হয়ে গিয়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।